ফেসবুকে একটা ফটো কার্ড দেখলাম। ওই যে শেখ হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের ছেলে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তারই বক্তব্য হিসেবে ফটো কার্ডে প্রচার করা হয়েছে, যেটা নাকি ফেসবুকে দেখলাম যে প্রচারিত হলো। আমি আসলে নিশ্চিত জানি না যে এই বক্তব্য তার কিনা, বাট হলে হতেও পারে। প্রেক্ষাপটের দিক দিয়ে হিসাব করলে এটা তার বক্তব্য হতেও পারে। আমি এই বক্তব্যটা এই কারণে দেই যে এটা সঠিক নাকি বেঠিক, কারণ ফটো কার্ডের বক্তব্য তো আসলে সঠিক হিসেবে গণ্য করা যায় না, তাই না? কিন্তু তারপরও চমকপ্রদ কিছু কিছু বক্তব্য থাকে বা বিবৃতি থাকে, যেটা নিয়ে কিন্তু একটা ভিডিও তৈরি করা যায়। তো সজীব ওয়াজেদ জয়ের নামে এই যে বক্তব্য বিবৃতি সম্বলিত যে ফটো কার্ড, উনি এটা দিয়েছেন কিনা আমি জানি না, বাট প্রেক্ষাপট ভিত্তিতে চিন্তা করলে এই ধরনের কথা উনি বলতেও পারে। তো কথাটা উনি কি বলছেন, এর পরের জঙ্গিরা বাংলাদেশ থেকে আসবে, এবার সাবধান বাণী শেখ হাসিনার ছেলের। বলেন আরেকটা পাকিস্তান তৈরি হচ্ছে। তার মানে বাংলাদেশের থেকে আস্তে আস্তে জঙ্গি পৃথিবীর বিভিন্ন দেশে যাবে, যেটা নাকি বিগত বহু বছর ধরে পাকিস্তান থেকে যায়। এটাই তো বলতে চাইলো নাকি? আর বলছে যে আর একটা পাকিস্তান তৈরি হচ্ছে, মানে এটাই আসলে বলতে চাইলো যে বাংলাদেশও আস্তে আস্তে পাকিস্তানের মতো একটা সন্ত্রাসী জঙ্গি উৎপাদনকারী দেশে পরিণত হচ্ছে। আসলে বিষয়টা হচ্ছে বলা ঠিক না, অলরেডি হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। কিন্তু মুশকিল হচ্ছে ওই যে বাংলাদেশ থেকে জঙ্গি রপ্তানির যে বিষয়টা বললো না, এটা খুব বেশি হওয়ার সম্ভব না। তার কারণ হচ্ছে বাংলাদেশকে এমনিতেও ইন্টারন্যাশনালি অনেকটা অঘোষিতভাবে নিষিদ্ধ দেশে পরিণত করছে। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু এখন বাংলাদেশের নাগরিকদেরকে ভিসা টিসা দেয় না। যেমন পশ্চিমা দেশগুলা তো একেবারেই ভিসা দেয় না, শতকরা হয়তো 2-4-5 জনকে দেয়, এবং তাও কাদেরকে দেয়, যাদের হয়তো আত্মীয় স্বজন এই বাইরে বিদেশে আছে, যেমন আমেরিকা বা কানাডা বা ব্রিটেন অথবা ইউরোপীয় ইউনিয়ন। কোনো লোক যদি স্রেফ পাসপোর্ট নিয়ে তাদের এম্বাসিটি গিয়ে বলে আমি তোমাদের দেশে বেড়াতে যেতে চাই, তো তার যতই টাকা পয়সা থাক আর যাই থাক না কেন, তাকে ভিসা দেওয়ার সম্ভাবনা শতকরা 1 ভাগ, এবং রিফিউজ করার সম্ভাবনা 99%। তবে হ্যাঁ, কিছু কিছু লোক ভিসা পায়। তারা কারা? তাদের হয়তো আত্মীয় স্বজন, মা বাপ, ভাই বোন অথবা ছেলে মেয়ে এই সমস্ত দেশে আছে। সেই ক্ষেত্রে ভিসা চাইলে মানবিক কারণে অনেক ক্ষেত্রে ভিসা দেয়, হ্যাঁ এটাই। কিন্তু নর্মালি ওই বেড়াতে যাব এই কথা বলে এই পশ্চিমা দেশগুলোতে এখন আর যাওয়া যায় না। তাহলে বাংলাদেশের জঙ্গিরা যদি পৃথিবীর বিভিন্ন দেশে যাইতে চায়, তাহলে এখন ইজিলি ভিসা টিসা পাওয়া যায় কোন দেশের? ভারত, থাইল্যান্ড, নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, এই সমস্ত। কিন্তু এই সমস্ত দেশও এখন প্রচুর স্ক্রুটিনি করে ভিসা দেয়, আগের মতো আর অত ইজি নাই। তবে এই সমস্ত দেশে গিয়ে বাংলাদেশ যদি ওখানে জঙ্গি কার্যক্রম করে তো ফায়দা কি? এই সমস্ত দেশে গিয়ে জঙ্গি তৎপরতা চালালে তো ফায়দা নেই। আসলে জঙ্গি তৎপরতা চালাতে হবে পশ্চিমা দেশে, তাই না? ইহুদিনা ছাড়া কাফেরের দেশ, সেখানে জঙ্গি তৎপরতা চালিয়ে তাদের কি অর্থনৈতিক অগ্রগতিকে থামিয়ে দিতে হবে, জনজীবনকে স্তব্ধ করে দিতে হবে। তাহলেই মুমিন মুসলমানদের বিজয় অর্জিত হবে, এটাই। এখন আমার বক্তব্য কিন্তু সেটাও না। আমার বক্তব্য হলো যে এই সজীব ওয়াজেদ জয়, সে যদি বলে থাকে যে এরপরের জঙ্গিরা বাংলাদেশ থেকে আসবে, তো এই কথা বলে যদি বাংলাদেশকে সে মিন করে যে হ্যাঁ বাংলাদেশ থেকেই আসবে, ওকে, কিন্তু তার তো এই প্রশ্ন করা উচিত যে বাংলাদেশকে যে জঙ্গি রাষ্ট্র বানালো এটা কিভাবে, মানে এই বাংলাদেশটা কিভাবে জঙ্গি রাষ্ট্র হয়ে গেল? এই বিষয়ে কি এই সজীব ওয়াজেদ জয় কি কখনো চিন্তা ভাবনা করছে? আমেরিকাতে সারা জীবন কাটিয়েছে, তাই না? জীবনের ওই কৈশোর জীবনের কিছু কাল ভারতের নৈনিতাল না কোথায় জানি কাটিয়েছিল। ওখানে কনভেন্টে পড়াশোনা করতো, তারপর ওখান থেকে তো সোজা আমেরিকা, এবং আমেরিকায় তো সেটেলড, রাইট? তো আমেরিকাতে বসে সে কি কখনো চিন্তা করছে যে বাংলাদেশে যে জঙ্গি উৎপাদনের দেশে পরিণত হতে যাচ্ছে, আসলে কে বা কারা এটাকে বানাচ্ছে? আমার মনে হয় না সে কখনো এই জিনিসগুলো চিন্তা করছে। আসলে সবচাইতে বেশি দায়ী সে নিজে। কিরকম জানেন? বাংলাদেশের যে সামাজিক অগ্রগতি বা দেশের শিক্ষিত লোকের যে সমাহার, বা দেশের যে গণতান্ত্রিক লোকজন যতটা, মানে আসলে তো বাংলাদেশের লোকজন গণতান্ত্রিক না, তাই না? তার মধ্যে প্রচন্ড হলো ধর্মভীরু এবং ধর্মান্ধ।
এই দেশে ওই বিশেষ করে ইন্টারনেট সম্পর্কিত মানে ডিজিটাল বাংলাদেশ গড়া, এইটা তো ওই সজীব ওয়াজেদ জয়ের হাতেই ছিল, তাই না? বস্তুত আমরা এটা এটা তো অবশ্যই স্বীকার করতেই হবে। শেখ হাসিনার আমলে এই যে মোবাইল ফোন প্লাস ইন্টারনেট, ইন্টারনেট ভিত্তিক যাবতীয় সেবা, যেটাকে আমরা বলি এক কথায় ডিজিটালাইজেশন, রাইট, বাংলাদেশে, এটা কিন্তু সজীব ওয়াজেদ জয়ের হাত ধরে হয়েছে। এটা কিন্তু তার ব্যক্তিগত আগ্রহ এবং উদ্যোগের কারণেই হয়েছে। এখন বাংলাদেশের লোকজন এখন সেটা স্বীকার করুক আর না করুক, বাট এই কাজটা করে সে বাংলাদেশের ধ্বংস করছে, মানে বাংলাদেশের ধ্বংস করার প্রক্রিয়া শুরু করছে। কিরকম? এই ডিজিটাল প্ল্যাটফর্ম অর্থাৎ ইন্টারনেটে, তাই না, ফেসবুক, ইউটিউব এবং আরো অন্যান্য যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, এখানে সমস্ত দেখা যাবে যে মোর দ্যান 90% দখল করেছিল যে বাংলাদেশের যে উগ্রপন্থী মৌলবাদী রাজনৈতিক দলের লোকজন, তাদের তাদের লোকজন এবং তাদের বেতনদারী লোকজন, ওই যাদেরকে আমরা বট বাহিনী বলি, তারাই কিন্তু দখল করে প্রতিনিয়ত এই সজীব ওয়াজেদ জয়ের মা যে দলের সভানেত্রী অর্থাৎ আওয়ামী লীগ, ওই দলের এগেনস্টে সারাক্ষণ এখানে বক্তব্য বিবৃতি দিত, তাই না? এটাই আমরা কিন্তু দেখেছি। এখানে ওই আওয়ামী লীগের লোকজন তেমন একটা সক্রিয় ছিল না গত ওই সেই 15-16 বছর যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তারা বস্তুত লুটপাট, চাঁদাবাজি, এই সমস্ত ধান্দাতে ব্যস্ত ছিল, দুর্নীতি, এই সমস্ত টাকা আয় উপার্জন, ওইগুলাতে ব্যস্ত ছিল। কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্ম পুরোটাই দখল করে ফেলছিল মৌলবাদীরা, এবং যার ফলেই বস্তুত বাংলাদেশকে আজকে ধর্মান্ধ একটা দেশে পরিণত হয়েছে। কারণ ওই মৌলবাদীরা ওখানে দখল করে সারাক্ষণ ওই যে ইসলামের জয়গান গাইতো, আর আওয়ামী লীগ কত প্রকারে ভারতের দালাল, এবং বাংলাদেশকে কত প্রকারে ভারত বাংলাদেশের কাছে বিক্রি করে দিয়েছে, এবং বাংলাদেশের স্বাধীনতা আসলেই 1971 সালে, এগুলো ফালতু কথা। বস্তুত 1971 সালে পাকিস্তানের থেকে বস্তুত ভারতের উপনিবেশ হয়েছিল। এই ন্যারেশন দিয়ে দিয়ে ফেসবুক আর ইউটিউব ভরে ফেলার কারণেই তো বাংলাদেশের মানুষ আস্তে আস্তে ভারত বিদ্বেষী হয়েছে, তাই না? এবং একই সঙ্গে ইসলামের বিষয়গুলো এখানে এমনভাবে প্রচারণা হয়েছে যে মানুষজন এখন ভয়ঙ্কর ধর্মান্ধ হয়ে গেছে, এবং যে কারণেই বস্তুত বাংলাদেশে এই যে আস্তে আস্তে সন্ত্রাসবাদী আদর্শের কিন্তু ব্যাপক বৃদ্ধি আমরা দেখতে পাই। তাহলে আজকে যে সন্ত্রাসবাদী তার ব্যাপক বৃদ্ধি এবং সন্ত্রাসী রপ্তানির একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এটার জন্য তো ওই এই সজীব ওয়াজেদ জয় নিজেই দায়ী, তাই না? তবে হ্যাঁ, এইটাকে পজিটিভ ভাবে দেখা যেতে পারতো যদি মুক্ত চিন্তার লোকজনদের, যারা নাকি এই ইউটিউব ফেসবুকে সক্রিয় ছিল, ব্লগে সক্রিয় ছিল, তারা যখন এটা শুরু করছিল তখন কিন্তু অনেক লোকজন উদার হচ্ছিল, এ কথা কিন্তু রাইট। আমি নিজেও দেখছি সেই 8, 9, 10, 11, 12 সালে, অর্থাৎ 2008, 9, 10, 11, 12 সালের দিকে বাংলাদেশে ব্যাপকভাবে কিন্তু এই অনলাইন ভিত্তিক যে মুক্ত চিন্তার ব্যাপক প্রসার ঘটতে থাকলো, এবং অনেক মানুষ আমরা দেখছিলাম যে ধর্মীয় যে সহিংসতা বা ধর্মীয় যে মূলবাদিতা সেখান থেকে মুক্ত হচ্ছিল। বাট হঠাৎ করে 2013 সালে ওই যে যে আন্দোলন হলো রাজাকারদের বিরুদ্ধে, তাই না, তখন ওদেরকে থামানোর জন্য ওই নাস্তিক দমন করার আন্দোলন নিয়ে ওই হেফাজত শুরু করলো না, পাল্টা আন্দোলন। ব্যাস, সেখানে তাদের কাছে কিন্তু নথি স্বীকার করলো, এবং অতঃপর আমরা দেখলাম হেফাজত সহ আরও যত ইসলামী দল আছে, হ্যাঁ, উপরে একটা তাদের মুখোশধারী দল আছে যেখানে মিষ্টি মিষ্টি ভালো ভালো কথা বলে, আর এদেরই একটা আন্ডারগ্রাউন্ড দল আছে যারা কিন্তু অপারেশন চালায়, এবং তারাই তো চাপাতি দিয়ে বাংলাদেশে কত মুক্ত চিন্তকদেরকে হত্যা করলো, তাই না? এর একটারও কি সেখানে বিচার করে তো নাই। উল্টে বাকি যারা ছিল তাদেরকে ধরে নিয়ে অনেকগুলোকে জেল হাজতে ঢুকালো, আর কিছু কিছু দেশ ছেড়ে পালিয়ে গেল। এবং এরপর থেকে বাংলাদেশে আর কখনো মুক্ত চিন্তার প্রসার ঘটেনি। যারা কিছু করে তারা দেশের বাইরে থেকে করে, কিন্তু মুশকিলটা হচ্ছে দেশের বাইরে থেকে যারা এই প্রসারগুলো করে, এই ফেসবুক এবং এই ইউটিউবের অ্যালগোরিদম সিস্টেমটাই এমন যে তাদের বক্তব্য বিবৃতি বাংলাদেশে আসলে খুব বেশি প্রসারিত হয় না। ওই যারা নাকি শুধুই মাত্র কৌতূহলী, তারা হয়তো খুঁজে খুঁজে তাদের বক্তব্য বিবৃতি শোনাই পর্যন্ত, বাট অ্যালগোরিদম সিস্টেম বস্তুতে তাদের বক্তব্য বিবৃতিকে বাংলাদেশে প্রচার করতে দেয় না। ফলে হচ্ছে কি, বাংলাদেশের মানুষ আর তাদের এই মুক্ত চিন্তার বিষয়ে তেমন একটা জানতে পারে না। তো এই কাজটা কে করছিল? সজীব ওয়াজেদ জয় করছিল, তাই না? এবং পরবর্তীতে রাষ্ট্রীয় ভুল পলিসি
ভুল পলিসির কারণে মৌলবাদীরাই বস্তুত এই ডিজিটাল প্ল্যাটফর্মের সবচেয়ে বড় সুবিধাভোগী, এবং তারাই আজকে এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বাংলাদেশকে জঙ্গি উৎপাদন কারখানা বানিয়েছে। কি কথাটা ঠিক না বেঠিক? যাই হোক, এখন সজীব ওয়াজেদ জয় আমেরিকায় বসে ডুগডুগি বাজার কত কথা কয়, তাই না? আসো না বাংলাদেশে, যাও বাংলাদেশ যাও, দেখি কত বড় সাহস তোমার। ওই লম্বা লম্বা কথা ওখানে বসে বলা যায়, ঠিক আছে? নিজেই এমন প্ল্যাটফর্ম করে আবার নিজেরাই মুক্ত চিন্তার পথ বন্ধ করে দিয়ে এখন আবার নিজেরাই বাংলাদেশকে দোষারোপ করেছে জঙ্গি দেশে পরিণত হয়েছে। আর এর জন্য তো তুমি দায়ী, তোমরা দায়ী, তোমাদের পলিসি দায়ী, তোমাদের কাজকর্ম দায়ী। খালি কি এই জঙ্গিদের ব্যাপার নেই, কি যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কত অত্যাচার নির্যাতন হয়, মুসলমানরাই হিন্দুদের নামে ভুয়া আইডি তৈরি করে ফেসবুকে নবীন নামে আজে বাজে কথা বলে হিন্দুদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এর একটারও বিচার শেখ হাসিনার আমলে কি করছে আমরা তো দেখি নাই। সর্বদিক দিয়ে মৌলবাদীদেরকেই প্রশ্রয় আশ্রয় দিত এই শেখ হাসিনা, এবং তার দল আওয়ামী লীগ, তার এবং প্রশাসন সবাই। এবং তার প্রশাসনে আমি দেখছি বড় বড় যে অত্যন্ত সিনিয়র সচিব, বড় লম্বা লম্বা দাড়ি, একেবারে মাথায় টুপি, ও বাবা, এরা যদি দেশ চালায় তাহলে ওই দেশটার কী পরিস্থিতি হয়। এবং ওরাই ছিল শেখ হাসিনার খাতির হলো। তো শেখ হাসিনাই তো বস্তুত বাংলাদেশটাকে আজকে তৌহিদি জনতার দেশ বানিয়েছে, সন্ত্রাসী উৎপাদনের দেশ বানিয়েছিল, এবং তারাই 2024 সালে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে, তাই না? এই বাংলাদেশে শেখ হাসিনা আবারও আসতে চাচ্ছেন, ভালো কথা। আমি জানি না বাংলাদেশের লোকজন কতটা তাকে গ্রহণ করবে। সেই কারণে যদি মনে করেন উনি পদ্মা ব্রিজ বানিয়েছেন, এলিভেটেড এক্সপ্রেস রোড বানিয়েছেন, বিদ্যুৎ উৎপাদন অনেক করছিলেন, কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমানরা এই সমস্তকে পাত্তা দেয় না, তারা ইসলামকে পাত্তা দেয়। ক্লিয়ার? আর ইসলাম অনুযায়ী শেখ হাসিনা উনি আবার প্রধানমন্ত্রী হবেন, বা যখন প্রধানমন্ত্রী ছিলেন, এটা ইসলাম অনুযায়ী ভয়ঙ্কর হারাম ছিল। এটা কি শেখ হাসিনা জানে? হাদিসে আছে না, যে দেশের সরকার প্রধান নারী হয় আল্লাহ সেই দেশের উপরে অভিসম্পাত বর্ষণ করে। তো শেখ হাসিনা, হ্যাঁ, কিছু আওয়ামী লীগের লোকজন হয়তো আনন্দে লাফাতে পারে বা আশা করতে পারে শেখ হাসিনা আবার আসবে, আবার তাদের সুদিন আসবে, ওই অল্প কিছু। আমার কাছে তো ভাই এটাই মনে হয়, দেশের গণমানুষ শেখ হাসিনাকে চায় না শুধুমাত্র ধর্মীয় কারণে, অন্য কোনো কারণে না। এরা ওই দেশের উন্নতি চায় না, দেশে কর্মসংস্থান চায় না, দেশের প্রবৃদ্ধি চায় না। এরা চায় ইসলাম নিয়ে বেঁচে থাকতে, তাতে যদি না খেয়ে মরতে হয়, দুর্ভিক্ষে মরতে হয়, মহামারীতে মরতে হয়, দে ডোন্ট কেয়ার। এটাই বাংলাদেশের মানুষ এখন, এবং এই কাজটা করে গেছে শেখ হাসিনার আমলে। এই সজীব ওয়াজেদের এই ডিজিটাল প্ল্যাটফর্মই এই কাজটা করছে। এটাকে পজিটিভভাবে শেখ হাসিনা ব্যবহার করে বাংলাদেশের মানুষদেরকে অনেক উদার, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ করতে পারত, কিন্তু তাদেরকে শেখ হাসিনা কোনোভাবেই প্যাট্রোনাইজ করেনি। যারা মুক্ত বুদ্ধি, মুক্ত চিন্তা প্রকাশ করতো, তাদের উপরে খড়গ নেমে এসেছে। অনেকগুলোকে তো হত্যা করছে, বাকিদেরকে হাজতে ঢুকিয়েছে, আর বাকিগুলো দেশ ছেড়ে পালিয়ে ভেগেছে। এদের রক্ষা করার জন্য সেখানে এতটুকু চেষ্টা করে নাই, হেফাজতের কাছে 100% আত্মসমর্পণ করছিল। কিন্তু তার বোঝা উচিত ছিল ইসলাম অনুযায়ী একজন নারী তার থাকা দরকার ঘরের মধ্যে, অন্দরমহলে, এটাই। কিন্তু তখন হয়তো তারাও কৌশল অবলম্বন করছিল, ওই যে হেফাজতিরা, যে আপাতত সন্ধি করি, ওই যে হুদায়বিয়ার সন্ধির মতো নবী যেমন কুরাইশদের সাথে করছিল, এবং মুসলমানরা সেটাই করছিল। এই ইসলামপন্থীরা শেখ হাসিনার সাথে সেই ধরনের একটা চুক্তি করেছিল, এর বেশি আর কিছু না। এবং যখন তারা শক্তিশালী হিসেবে মনে করেছে, তখনই তাদেরই আন্দোলনে শেখ হাসিনাকে দেশ ছেড়ে ভেগে যেতে হয়েছে। শেখ হাসিনা অথবা তার ছেলে সজীব ওয়াজেদ জয় কি এই জিনিসগুলো চিন্তা করে কখনো? আমার মনে হয় করে না, আমি নিশ্চিত তারা করে না। যদি করতো, শেখ হাসিনা ওই বাংলাদেশে ফিরে আসার চিন্তাভাবনা উনি করতেন না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাংলাদেশের মানুষটাকে ওই যতই বাংলাদেশে এখন বিদ্যুতের সমস্যা হোক, কাজের সমস্যা হোক, আয় উপার্জনের সমস্যা হোক, আছে না, অনেকে বলে যে না বাংলাদেশে শেখ হাসিনার জনপ্রিয়তা আবার বাড়ছে, এগুলো বোগাস কথাবার্তা, এগুলো বোগাস কথাবার্তা। আপনি দেখেন না, এই শেখ হাসিনার পক্ষে যারা প্রচারণা চালায়, বাংলাদেশ থেকে তো নাই, বাংলাদেশের বাইরে, দেখেন না তাদের ফলোয়ার কত, তাই সেখানে কতজন মন্তব্য করে বা সেখানে কতজন প্রশংসা করে, দেখেন না, এবং তাদের সাবস্ক্রাইবার কত, দেখবেন যে খুব বেশি না। কেন জানেন? শেখ হাসিনাই বাংলাদেশের মানুষকে এমন ধর্মোন্মাদ বানিয়ে গেছেন যে ওই যে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে শেখ ইসিমের, অর্থাৎ শেখ হাসিনা অলরেডি ক্রিয়েটেড এ ফ্র্যাঙ্কেনস্টাইন, and that Frankenstein destroyed the reign of Sheikh Hasina in Bangladesh.
and that's why she was bound to leave Bangladesh and to go in exile, and right now she is living in Delhi, India. এটা কিন্তু এই তৌহিদি জনতার কারণে, এবং যে তৌহিদি জনতার গড়ে ওঠা শেখ হাসিনার আমলে। ভাই চোখের সামনে এগুলো আমরা দেখছি, আমাদেরকে ধুন ফুন বুঝায় লাভ নাই তো, এগুলো আমরা দেখছি। আমরা সমাজ নিয়ে চিন্তা করি, আন্তর্জাতিক যে সম্পর্ক নিয়ে চিন্তা করি, অর্থনীতি নিয়ে চিন্তা করি, সমাজের ভাঙা গড়া পরিবর্তন, এগুলো আমাদের নজরে পড়ে, আমরা খেয়াল করি। তা আমাদের চোখের সামনেই 15-16টা বছর ধরে তো এই ঘটনাই শেখ হাসিনার আমলে ঘটছে। এবং খোদ শেখ হাসিনার দল, আওয়ামী লীগের লোকজন, তারা হলো ভয়ঙ্কর মৌলবাদী, ভয়ঙ্কর মৌলবাদী। আমি বাংলাদেশে ওই বিএনপি জামাতের মুখ দিয়ে কখনো হিন্দুদেরকে মালায়ান ডাক শুনি নাই, বাট আওয়ামী লীগের নেতাকর্মীরা হিন্দুদেরকে মালায়ান ডাকতো, বুঝছেন? এতই ভয়ঙ্কর মৌলবাদী, এবং তাদের নেত্রী হলেন শেখ হাসিনা। তো তার কি আসলে বাংলাদেশে গ্রহণযোগ্যতা এখনও আছে? বাংলাদেশের মানুষ ইসলাম চায়, যে ইসলাম আপনি উপহার দিয়েছিলেন শেখ হাসিনা, এবং আপনি নিজেই নিজের ওই কি খাল কেটে কুমির আনো না, সেটা করে গেছিলেন। এখন এই খালে কুমির ভর্তি, আপনি আসার সাথে সাথে খেয়ে হজম করে ফেলবে, বুঝছেন? ধন্যবাদ।